ওয়েলকাম। আজকের এই ক্লাসটা আমরা আলোচনা করব বিবেকানন্দের শিক্ষা চিন্তা। স্বামী বিবেকানন্দ শুধু যে একজন সন্ন্যাসী ছিলেন তা নয়, শিক্ষা জগতে বিবেকানন্দকে ছাড়া ভারতীয় একজন দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষা আলোচনা করা অসম্পূর্ণ থেকে যায়। রবীন্দ্রনাথ এই জন্য যথার্থই বলেছিলেন না, যদি ভারতবর্ষকে জানতে চাও বিবেকানন্দকে জানো। কারণ ভারতবর্ষকে যেভাবে তিনি পরিব্রাজকের মতন নিজের দেশকে দেখেছেন, মানুষকে জেনেছেন এবং তার কি করে উন্নতি করা যায়, তার মাধ্যম যে শিক্ষা হতে পারে সেটা তিনি বুঝিয়েছেন। একদম প্রাচীন ভারতের ঐতিহ্যকে আধুনিকতায় নিয়ে একটা মেলবন্ধন করার যদি কারোর মধ্যে সার্থক প্রচেষ্টা দেখি, অবশ্যই বিবেকানন্দ। সে শিকাগো ধর্ম সম্মেলনের বক্তব্যের মধ্যে দিয়ে হোক, আর রামকৃষ্ণ মিশন 1897 যে প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে দিয়ে হোক, অর্থাৎ বিবেকানন্দ ছাড়া আমাদের শিক্ষা চিন্তার শিক্ষার ধারণাটা অসম্পূর্ণ থেকে যায়। বিবেকানন্দ দার্শনিকভাবে আমরা জানি, ভাববাদ দর্শন দুদিন আগেই ক্লাস করেছি আমরা। ভাববাদী দার্শনিক অবশ্যই বিবেকানন্দ, কারণ তিনি ঈশ্বরের অস্তিত্বকে কি করেছেন, বিশ্বাস করেছেন। এই জন্য বিবেকানন্দ হচ্ছে ভাববাদী দার্শনিক। তিনি জীবমাত্রই শিব, এই কথাগুলোর কথা কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ তিনি ঈশ্বরকে চরমভাবে সবকিছুর মধ্যে ঈশ্বরের অস্তিত্বকে খুঁজে পেয়েছেন বা খোঁজার চেষ্টা করেছেন। তিনি ভাববাদী, কিন্তু তার কর্মপদ্ধতি শুধু ভাববাদের মধ্যে আবদ্ধ থাকেনি, তিনি সেটাকে প্রয়োগ করে দেখিয়েছেন, বাস্তবতার সাথে মেলবন্ধন করেছেন। তার যে শিক্ষা দর্শন, বিবেকানন্দের শিক্ষা দর্শন, শিক্ষার সংজ্ঞাটা যদি দেখি, আমরা সবাই জানি এডুকেশনের ছাত্র হিসেবে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। এখানে দুটো ওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে কি ম্যানিফেস্টেশন, আর একটা কি পারফেকশন। এই দুটো ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে, কারণ এই দুটো ওয়ার্ডের ওপরেই কিন্তু তার মূল ফোকাসটা। এক হচ্ছে পারফেকশন, পারফেকশন মানে অন্তর্নিহিত মহত্ব, তাই তো? অন্তর্নিহিত মহত্বকে বোঝাচ্ছে হচ্ছে পারফেকশন। আর ম্যানিফেস্টেশন কি? প্রকাশ বা বহিঃপ্রকাশ করা, বাইরে সেটাকে ম্যানিফেস্ট করা। ওই ভোট আসলে শুনি না, ম্যানিফেস্টেশন প্রকাশ হবো মুখ দলের। পারফেকশন আর ম্যানিফেস্টেশন, এই দুটো ওয়ার্ড কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। বিবেকানন্দ কি বলেছেন, তিনি বোঝাতে চেয়েছেন এই সংজ্ঞাটা নিয়ে মধ্যে এমন কিছু বুঝিয়েছেন না, এই একটা সংজ্ঞার পেছনে 10, 20, 50টা পিএইচডি চলে যাবে আমার মনে হয়। এই সংজ্ঞার ব্যাখ্যা শেষ হবে না। 10, 20, 50টা পিএইচডি সংজ্ঞার পেছনে দিয়ে দেওয়া যাবে, শেষ হবে না। বলছে ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। এইখান থেকেই আমরা দেখব বিবেকানন্দ কিন্তু ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক উভয় লক্ষ্যের, শিক্ষার উভয় লক্ষ্যকে কিভাবে সমর্থন করেছে আমরা কিন্তু সেটাও দেখব। ম্যানিফেস্টেশন মানে কি বলেছেন তিনি? ব্যক্তির অন্তর্নিহিত মহত্ব। অর্থাৎ শিক্ষা তিনি বলেছেন শেখানোর নয়, শিক্ষা হচ্ছে আবিষ্কারের বিষয়। আমেরিগো ভেসপুজি আমেরিকা আবিষ্কার করেছিলেন, তাই তো? আমেরিকা সৃষ্টি করেননি কিন্তু তিনি। তার আগে আমেরিকা ছিল না, ছিল সেখানকার মানুষজন ছিল, তারা তাদের মতন ছিল। অর্থাৎ বাইরের লোক সেটা জানতো না। বলা হয় আমেরিকা ভেসপুজি আমেরিকা আবিষ্কার করেছে, আমেরিকা কিন্তু তৈরি করেনি। শিক্ষা তাই, শিক্ষা শেখানোর কিছু না, তৈরি করার কিছু না। শিক্ষা হচ্ছে আবিষ্কারের বিষয়। তোমার মধ্যে আগের থেকেই সব আছে, তোমাকে আমি আবিষ্কার করতে পারছি কিভাবে, সেটাই শিক্ষা। তুমি তোমার ক্ষমতাকে আবিষ্কার করবে। আত্মজ্ঞান, সেই প্রাচীন ভারতীয় দর্শন। তোমার মধ্যে জ্ঞান রয়েছে, তোমাকে শেখানোর কিছু নেই। পারফেকশন, সেটাকে আবিষ্কার করাটাকে শিক্ষা বলেছে। অর্থাৎ সেটাকে জানো, তুমি অমৃতের পুত্র। তোমার মধ্যে ক্ষমতা রয়েছে। প্রত্যেকটা ব্যক্তির মধ্যে, প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে, শিশুর মধ্যে শিক্ষা আলাদা করে চাপিয়ে দেওয়ার কিছু নেই, তার মধ্যে রয়েছে সেটা জানার কৌশল। অর্থাৎ পারফেকশন হচ্ছে ব্যক্তির অন্তর্নিহিত মহত্ব, তার মধ্যে রয়েছে যেটা। আর ম্যানিফেস্টেশন হচ্ছে সেটা প্রকাশ করা, বাইরে বের করে নিয়ে আসা। ওই যে বললাম আমেরিকা ভেসপুজি আমেরিকাকে প্রকাশ করেছেন যে হ্যাঁ এখানে আরেকটি মহাদেশ আছে, সবাইকে জানানো। তো আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে, সেটা বাইরে জানানো
বাইরে বের করে নিয়ে আসা, অর্থাৎ একজন শিক্ষার্থীর মধ্যে, একজন শিশুর মধ্যে আগের থেকে সব এক্সিস্ট করছে, সবকিছু রয়েছে, সেটাকে বাইরে বের করে আনে, ম্যানিফেস্টেশনের প্রক্রিয়াটাকে বলা হচ্ছে শিক্ষা। লাইক ফায়ার ইন ফ্লেট অফ পিস, নলেজ এক্সিস্ট ইন দ্য মাইন্ড, সাজেশন ইজ দ্য ফিকশন হুইচ ব্রিংস ইট আউট। আমরা পড়েছি এটা। অর্থাৎ দুটো চকমকি পাথরকে ঘষলে আগুন জ্বলে, কারণ তার মধ্যে আগুন জ্বলার সম্ভাবনা আছে। সারাদিন ধরে এই দুটো পেনকে সারা জীবন ঘষলেও আগুন জ্বলবে না, এর মধ্যে আগুন জ্বলার সম্ভাবনা নাই। কিন্তু চকমকি পাথরকে ঘষলে আগুন জ্বলছে, কারণ ওর মধ্যে সম্ভাবনা আছে। তাহলে শিশু হচ্ছে একটি পাথর, শিক্ষার্থী আর শিক্ষার্থী আর একটা পাথর হয়ে তার মধ্যে, শিশুর মধ্যে আগুন জ্বলার সম্ভাবনা আছে। সেটাকে জ্বালাবেন মাত্র, জ্ঞানের আগুন জ্বালাবেন, গ্যাস লাইটারের আগুন নয়, জ্ঞানের আগুন জ্বালাবেন। এটা হচ্ছে শিক্ষকের কাজ। এটাকে একটা সংজ্ঞার থেকে সবার ডিউটি হয়ে গেছে। শিক্ষক কি করবেন, শিক্ষার্থী কি করবেন, পাঠ্যক্রম কি হবে, সব পেয়ে যাবে সংজ্ঞাটাকে বিশ্লেষণ করলে। তাই বললাম যে 10-50টা পিএইচডি ডেফিনেশনের কাছে কিচ্ছু না। যেমন ধরো একটা ওই যে বলে একটা গাছের চারা বীজের মধ্যে সম্ভাবনা আছে বলে তাকে যত্ন করলে একটা মহিরূহে পরিণত হতে পারে, যার মধ্যে নেই সেটা হবে না। অর্থাৎ সম্ভাবনা রয়েছে প্রতিটা ব্যক্তির মধ্যে। যেটা বলছিলাম যে তাহলে কি করে ব্যক্তিতান্ত্রিক, এই পারফেকশন কি ব্যক্তির ভেতরের ব্যাপার, তাহলে সেটাকে বাইরে বের করে নিয়ে আসা মানে বিবেকানন্দ এখানে কি করছেন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক যে মতবাদ বা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করছেন, ইন্ডিভিজুয়ালিজমকে। কারণ পারফেকশন আর ম্যানিফেস্টেশন প্রকাশ কোথায় করবে, নিজের মধ্যে নিজেকে প্রকাশ করা যায় না, প্রকাশ করতে সমাজের মধ্যে। তাহলে এই একটা ওয়ার্ড দিয়েই তিনি কিন্তু শিক্ষার সমাজতান্ত্রিক মতবাদ বা সোশ্যালিস্টিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে তাকে সমর্থন করছেন। একই সাথে তিনি ব্যক্তিতান্ত্রিক, একই সাথে তিনি সমাজতান্ত্রিক মতবাদের সমর্থন করছেন। বুঝতে পারছি? পারফেকশন মধ্য দিয়ে তিনি ব্যক্তিতান্ত্রিক মতবাদকে সমর্থন করছেন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে। ম্যানিফেস্টেশন ওয়ার্ডটির মধ্যে দিয়ে তিনি কিন্তু শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যকে ব্যাখ্যা করছেন। কারণ তোমার মধ্যে সম্ভাবনা আছে, সেটা ম্যানিফেস্ট করবো, প্রকাশ করবো কোথায়, সমাজের মধ্যে। তাহলে সমাজের মানুষ বিচার করবে মানুষটা ভালো খারাপ তার কর্মপদ্ধতি, তাহলে তুমি সমাজকে গুরুত্ব দিয়েছেন। আর পারফেকশন অর্থাৎ তোমার মধ্যে, একজন শিক্ষার্থীর মধ্যে সে সম্ভাবনা রয়েছে, তাহলে সে ব্যক্তির কথা বলা হয়েছে, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে তিনি কি করছেন, সমর্থন করছেন। এই হলো বিবেকানন্দ মধ্যে শিক্ষা। সংক্ষেপেই বলবো ক্লাসটা। এইবার আসবো আমরা শিক্ষার লক্ষ্য। বিবেকানন্দ শিক্ষার লক্ষ্য হিসেবে কি নির্ধারণ করেছেন, আগেই বললাম এই একটা ডেফিনেশনটাকে দেখলে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যায়। বিবেকানন্দ শিক্ষার লক্ষ্য বিষয়ে কিন্তু বিস্তারিত, মানে ডাইরেক্ট না বললেও তার সমস্ত কর্মপদ্ধতি আলোচনা করলে তার লক্ষ্য সম্বন্ধে জানা যায়। ঠিক আছে? এক কথায় তিনি একটা কথাই বলেছেন যে শিক্ষার চূড়ান্ত এবং চরম লক্ষ্য কি হবে, ম্যান মেকিং এডুকেশন, মানুষ গড়ার শিক্ষা। বিবেকানন্দ বলেছেন সমস্ত শিক্ষার একমাত্র এন্ডিং লক্ষ্য হবে, উদ্দেশ্য হবে, চরম লক্ষ্য হবে কি, মানুষ গড়ার শিক্ষা, ম্যান মেকিং এডুকেশন। অর্থাৎ সে বিবেকানন্দ চেয়েছেন মানুষ গড়ার শিক্ষা। এইবার কথা হচ্ছে মানুষ গড়ার শিক্ষা মানে আমরা তো জন্ম থেকেই মানুষ। আরে বাবা, ওই হাতে পায়ে মানুষ হলেই হয় না, মানুষ তার মনুষ্যত্ব জানা, তার নিজেকে জানা, যেটা আমাদের প্রাচীন ভারতের আমরা উপনিষদে দেখেছি, সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে, আমাদের মুক্তিদান, তাই তো, আত্মজ্ঞান, আত্ম উপলব্ধি, তমসমা জ্যোতির্গময়, অসতমা সৎগময়, আমরা যে প্রত্যেকটা জিনিসগুলো পড়েছি আমরা, সেই মানুষ গড়ার, প্রকৃত মানুষ নিজেকে জানার মধ্যে দিয়ে সে নিজেকে জানবে, তার সাথে তার নৈতিকতা, চারিত্রিক সমস্ত দিকের এমন ডেভেলপমেন্ট করবে। শিক্ষা কি করবে, তাকে একটা প্রকৃত মানুষ হিসেবে, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে। ঠিক আছে? এইটা হচ্ছে মূল কথা। এবং তিনি আধ্যাত্মিক চেতনার সাথে বাস্তবতার কি চেয়েছেন বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মেলবন্ধন চেয়েছেন। একদিকে আধ্যাত্মিকতা থাকবে, আধ্যাত্মিকতাকে তিনি আমরা পরেও দেখব, আধ্যাত্মিকতাকে তিনি খুব গুরুত্ব দিয়েছেন, আর তার সাথে বাস্তবতা বা বিজ্ঞান বোধ থাকবে। এবার আধ্যাত্মিকতা মানে আমি আগেও একটি ক্লাসে বলেছি, আধ্যাত্মিকতা মানে কি, ওই এই সেই পোশাক পরে ভোলে বাবা, সাধু বাবা, ওরে বাবা হয়ে যাওয়া, সেটাকে আধ্যাত্মিকতা বলছে না। আত্মার অধ্যয়ন করা আধ্যাত্মিকতা, নিজেকে জানার প্রচেষ্টা, নিজের মধ্যে ঈশ্বরের অস্তিত্বকে খুঁজে পাবার প্রচেষ্টা। আধ্যাত্মিকতা পূর্ণ হলে একটা মানুষ বলতে পারে জীবমাত্রই শিব, অহম ব্রহ্মাস্মি, তাই তো, আমিও ব্রহ্মের অংশ, তুমিও ব্রহ্মের অংশ, সর্বম জগদম, সর্বজগতই হচ্ছে ব্রহ্মের অংশ। এই যে এটা আধ্যাত্মিকতার চেতনাকে জাগ্রত করা, অর্থাৎ ভেদাভেদ, একজন আধ্যাত্মিকতা জাগ্রত হলে তার মধ্যে কোনো ভেদাভেদে সংকীর্ণতা আসবেই না। ঠিক আছে?
সেই যে আধ্যাত্মিকতার সাথে বিজ্ঞান আধুনিকতার মেলবন্ধন চেয়েছেন শিক্ষার মধ্যে দিয়ে। তিনি প্রথমে যদি কয়েকটি দিক আমরা দেখি শিক্ষার মধ্যে দিয়ে, তিনি প্রথম চেয়েছেন চারিত্রিক বিকাশ। মানুষ গড়তে গেলে তার প্রথমত এটাই তো হবে, চারিত্রিক ক্যারেক্টার ডেভেলপমেন্ট আগে দরকার নয়, প্রত্যেকটা শিক্ষার্থীর শিক্ষার মধ্যে দিয়ে কি হবে, তার চারিত্রিক উন্নতি হবে। একজন শিক্ষিত ব্যক্তি তার চরিত্রই অন্য থেকে আলাদা হবে, তার ক্যারেক্টারটি অন্যরকম হবে, সেইটা কথা, চরিত্রের যথাযথ উন্নতি করার কথা কিন্তু বলেছেন। নেক্সট এর সাথেই একদম রিলেশন রেখে রিলেটেড যেটা, সেটা হচ্ছে নৈতিক বিকাশ। এইবার শিক্ষার্থী তারা যেটা চেয়েছেন যে নৈতিক বিকাশ ঘটাতে হবে শিক্ষার্থী, যথাযথ নৈতিকতার ডেভেলপমেন্ট করা হবে, যাতে শিক্ষার্থীর নীতিবোধ তৈরি হয়। তার মধ্যে শিক্ষার উদ্দেশ্য নীতিবোধ তৈরি করা, কোনটা নৈতিক কাজ কোনটা অনৈতিক কাজ শিক্ষার্থীরা বুঝবে, পার্থক্য করতে পারবে। এই নীতিবোধ গড়ে তোলাটা, এইটা হবে শিক্ষার অন্যতম একটি লক্ষ্য। নেক্সট যেটা তোমার যে বলেছেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিগত, এইখানেই বিবেকানন্দ অন্যের থেকে আলাদা হয়েছেন। ওই আধ্যাত্মিকতা মানে শুধু তার মধ্যে বসে থাকলেই হবে না, ধর্মচর্চাকে তিনি গুরুত্ব দিয়েছেন, মানে ধর্মের গোড়ামির কথা বলেননি, কুপমণ্ডুক বলেছেন তিনি ধর্মীয় গোড়ামিকে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠন করা, তার মধ্যে এই যে আধুনিক সায়েন্স সম্বন্ধে একটা দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক মানে শুধু সব আইনস্টাইন হয়ে যাবে সেই বিজ্ঞান নয়, মানসিকতার বৈজ্ঞানিকরণ, আধুনিকতাকে মেনে নেওয়া, আবিষ্কারের দৃষ্টিভঙ্গি, জানার কৌতূহল, এই জিনিসগুলো শিক্ষার্থীর মধ্যে কি করবে, একটা শিক্ষা জাগিয়ে তুলবে। নেক্সট যেটা বলেছেন দৈহিক বিকাশ, শিক্ষার্থীর দৈহিক বিকাশ। মনে আছে বিবেকানন্দের একটি কথা আমরা সবাই শুনেছি, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলার মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে যাওয়া যায়, এরকম একটা কথা বিবেকানন্দ শুনেছিলাম আমরা। অর্থাৎ তিনি গীতা পাঠের থেকে সিম্বলিক কিন্তু কথাটা, গীতা মানে শুধু একটি ধর্ম বা একটি গ্রন্থকে বলেছে তা নয়, যে কোনো ধর্মাচরণ থেকে খেলাধুলাকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। তার দৈহিক বিকাশটা, সুস্থ দেহে সুস্থ মনের বাস, এই কথাটাকে তিনি সমর্থন করেছেন এই দিক থেকে। অর্থাৎ তিনি চেয়েছেন যে শিক্ষার্থীর অলরাউন্ড ডেভেলপমেন্ট হোক, দৈহিক বিকাশটা বাদ দিয়ে তোমার যে হবে না কিছু। নেক্সট আধ্যাত্মিক চেতনার বিকাশ, শিক্ষার আরেকটি লক্ষ্য তিনি বলেছেন শিক্ষার্থীর আধ্যাত্মিক চেতনা, বিভিন্ন যে আধ্যাত্মিক বিষয়গুলো আছে, নিজেকে জানা, ঈশ্বরকে জানা, এইগুলো জানার মধ্যে দিয়ে ধ্যান যোগ, এগুলোর মধ্যে দিয়ে এই আধ্যাত্মিক চেতনাটা জাগানোর চেষ্টা করবে শিক্ষার, এটাও অন্যতম একটি লক্ষ্য কিন্তু হবে। ঠিক আছে, নেক্সট যেটা বলেছেন সৃজনশীলতা বৃদ্ধি, সৃজনশীলতা বাঙালি ইংরেজি ভালো বুঝি আমরা, ক্রিয়েটিভিটি। প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যেই কিছু না কিছু সৃজনশীল গুণ থাকে, আমি কিচ্ছু পারি না তবু কোনো না কোনো একটা গুণ থাকবে যেটা হয়তো অন্যের থেকে আমি একটু আলাদা করে ভাবতে পারি, এটাই ক্রিয়েটিভিটি, নতুন কিছু সৃষ্টি করা। বিবেকানন্দ বলেছেন শিক্ষার কাজ হবে শিক্ষার্থীকে ওপেন ফোরাম মিশন করে দেয়া, তাকে সেই সৃজনশীল গুণকে বিকাশ ঘটানো, সেইটাকে ডেভেলপমেন্ট করা, এইটার উপরে কিন্তু তিনি বিশেষ গুরুত্ব। সর্বশেষ আরেকটি বলবো, তিনি বলেছেন সর্বোৎকৃষ্ট সাধন করা, অর্থাৎ উৎকর্ষতা বৃদ্ধি করার উপর কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ দক্ষতা বা উৎকর্ষতা শিক্ষার্থীদের বাড়িয়ে তোলার উপর তিনি কিন্তু বিশেষ গুরুত্ব। অর্থাৎ প্রত্যেকের মধ্যে সেই দক্ষতা আছে, সেই দক্ষতাকে, সেই উৎকর্ষতাকে আরো কি করে বাড়িয়ে তোলা যায়, শিক্ষার অন্যতম একটি লক্ষ্য হবে, তাই তার দক্ষতাকে বৃদ্ধি করা। এবার আমরা আসবো বিবেকানন্দের মতে শিক্ষার পাঠ্যক্রম কেমন হবে, তিনি সেই বিষয়ে একটা সুস্পষ্ট কি ধারণা দিয়েছেন আমরা একটু জানবার চেষ্টা করব। পাঠ্যক্রম বা কারিকুলাম, আমরা জানি যে কোনো শিক্ষার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হলো পাঠ্যক্রম। পাঠ্যক্রমের ওপরই কিন্তু শিক্ষার লক্ষ্যে কতটা পৌঁছাতে পারা যাবে সেটা নির্ধারণ করে বা নির্ভর করে। তাই পাঠ্যক্রম সম্পর্কে বিবেকানন্দ কিন্তু কোনো স্পষ্ট করে কিছু বলেননি যে নির্দিষ্ট এই 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 জিনিস পড়তে হবে, সেটা কিন্তু বিবেকানন্দ কোথাওই নির্দিষ্ট করেননি। কিন্তু তার এই শিক্ষার লক্ষ্য বা সমস্ত দিক বিবেচনা করলে কিছু বিষয়কে তিনি পক্ষান্তরে নানা ক্ষেত্রে বলেছেন। প্রথমতই কিন্তু তিনি ধর্ম শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। ধর্ম শিক্ষা মানে কিন্তু তিনি ধর্মীয় গোড়ামির কথা বলেননি, বিভিন্ন ধর্মীয় বিভিন্ন ভালো ভালো দিকগুলোকে তোমার যে শিক্ষার মধ্যে রাখার কথা বলেছেন। তারপরে তিনি কি বলেছেন, নীতিবোধের পাঠ, সে প্রাচীন ভারতীয় আদর্শে হোক, আধুনিক ভারতীয় হোক, পৃথিবীর অন্যান্য দেশের বিভিন্ন গল্প উপদেশ হোক, এই নীতিবোধটাকে তিনি কিন্তু শিক্ষার পাঠ্যক্রমে রাখার কথা বলেছেন। এর মধ্যে কিন্তু তিনি আটকে থাকেননি, বিজ্ঞান ও চেতনা এইগুলোও শিক্ষার পাঠ্যক্রমে থাকবে। এছাড়া ভারতকে জানতে হবে, ভারতকে জানার জন্য তিনি বলেছেন ইতিহাস আর ভূগোল, এই দুটো না জানলে তো আমি আমার দেশকে, ভারতবর্ষকে জানতেই পারবো না।
তিনি এই কথা বলেছেন। এছাড়াও যে সুস্থ দেহ সুস্থ মনের কথা, সেই জন্য তিনি কি বলেছেন, শরীরচর্চা, খেলাধুলা, ব্যায়াম, অঙ্কন, এই সমস্ত বিভিন্ন সহপাঠ্যক্রমিক বিষয়গুলোকেও কিন্তু তিনি পাঠ্যক্রমে রাখার উপরে বিশেষ গুরুত্ব দিয়েছেন। নেক্সট আসছে যেটা পদ্ধতি, পাঠদান পদ্ধতি। তিনি কোন পদ্ধতিতে শিক্ষাদানের কথা বলেছেন? প্রথমত যেটা বিবেকানন্দ নিজের থেকে যে পাঠ, সেলফ এডুকেশন যেটাকে বলছে, স্বয়ং শিক্ষণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তার মতে শিক্ষার্থীরা কি শিখবে? স্বয়ং শিখন বা স্বয়ং শিক্ষণ শিখবে, নিজের থেকে শিখবে। তাদের উৎসাহিত করতে হবে, বোঝাতে হবে এটা শিখলে তোমার কি উন্নতি হতে পারে, এটার মধ্যে দিয়ে তোমার কি আগ্রহ তৈরি হতে পারে, কি জানতে পারো। সেই আগ্রহটা যদি তৈরি করা যায়, শিক্ষার্থীকে পড়ো রে, এই করো রে, সেই করো রে, দরকার নেই। ভেতর থেকেই তাদের মধ্যে জানার তাগিদ তৈরি হবে, তারা নিজেরা শিখবে। স্বয়ং শিখনের কথা বলেছেন, সেলফ ইন্টারাকশন। আর এখানে সবচেয়ে যেটা তিনি পদ্ধতির কথা বলেছেন, মনকে, মনের ওপরে তার বিরাট মনকে কেন্দ্রীভূত করার কথা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ মনকে একত্রিত করা, সেটার উপর কনসেন্ট্রেশন, আমরা এই কথাটা খুব ইউজ করি না, কনসেন্ট্রেশন কথাটাকে, সেই কনসেন্ট্রেশনের ওপর কিন্তু তুমি জোর দিয়েছেন। মনকে কেন্দ্রীভূত করা, কনসেন্ট্রেশনের মধ্যে দিয়ে, অর্থাৎ একটি বিষয় কেন্দ্রীভূত হবে মন, সেটার মধ্যেই আবদ্ধ থাকবে। প্রাচীন গ্রিক দেশে কিন্তু এই কনসেন্ট্রেশনের ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা জানি প্রাচীন গ্রিক দেশের শিক্ষা কতটা উন্নত ছিল, তারা জ্ঞান বিজ্ঞানে সেই মনকে কেন্দ্রীভূত করার কথা কিন্তু বলেছেন। আর বলছেন মনকে কেন্দ্রীভূত করাটা কি করে আসবে, এই জন্য তিনি বলেছেন শিক্ষাকালে ব্রহ্মচর্যাশ্রম প্রয়োগ করতে হবে। অর্থাৎ সেই প্রাচীন ভারতে আমরা ব্রহ্মচর্য সময়টাই তো গুরুকুলে কাটিয়েছে শিক্ষার্থীরা, আমরা আলোচনা করেছি, আমরা জানি সে ব্রহ্মচর্য পালন করার কথা বলেছে শিক্ষার্থীদের, বলছে সেটাই পারে একমাত্র কনসেন্ট্রেশন, মনকে কেন্দ্রীভূত করার ক্ষমতা শিক্ষার্থীর মধ্যে, একজন ব্যক্তির মধ্যে জাগিয়ে তুলতে। এই জন্য তিনি এই ব্রহ্মচর্য আশ্রমের কথা কিন্তু বলেছেন। এরপরে যেটা আসছে পাঠ্যক্রম পদ্ধতি গেল দাঁড়াও। এরপর আমরা শিক্ষালয়টা একটু আলোচনা করবো, যে প্রতিষ্ঠান বা শিক্ষালয় কেমন হবে বিবেকানন্দর মতে। বিবেকানন্দের মতে যে শিক্ষার প্রতিষ্ঠান, তিনি প্রাচীন ভারতীয় গুরুকুলের আদর্শে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কথা বলেছেন, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে গুরুকুলের মতো আবাসিক, এবং সেই যে তপবনের স্টাইলে যে পড়াশোনা, সেখানে একটা আধ্যাত্মিক জগৎ বিরাজ করত, পারস্পরিক একটা বিশ্বাস, স্নেহ, আশীর্বাদ, ভালোবাসা, সম্মানের সম্পর্ক, ব্রহ্মচর্য পালন, এইরকম একটা প্রতিষ্ঠান তিনি চেয়েছেন। আমরা পরে দেখব তিনি কিন্তু তা তৈরি করেও দেখিয়েছেন, যা আজও চলছে এবং সগর্বে। সেই প্রাচীন ভারতীয় গুরুকুলের কথা কিন্তু তিনি গড়ে, সেই রকম আদর্শে কিন্তু শিক্ষাকে তিনি প্রতিষ্ঠানকে গড়ে তুলতে চেয়েছেন। এইবার ভাষা মাধ্যম, এই ছোট ছোট বিষয় আমি সংক্ষেপে বলছি, কিন্তু কোথার থেকে প্রশ্ন দেবে সে তো আর আমি জানি না, তোমরাও জানো না, বলা যায় না। ভাষা, বিবেকানন্দ প্রথমেই কিন্তু মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছেন। এই 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 বইতে আমরা প্রথম পেয়ে যাচ্ছি, ত্রিভাষা সূত্র পেয়ে যাচ্ছি, মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছেন। তার সাথে তিনি যেহেতু প্রাচীন ভারতীয় বেদ, পুরাণ এগুলো রাখার কথা বলেছেন পাঠ্যক্রমে, ধর্মশিক্ষায়, তাহলে সেখানে কি ভারতবর্ষকে জানতে গেলে সংস্কৃতকে জানতে হবে, তিনি সংস্কৃতকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু তাই বলে এই নয় যে তিনি ইংরাজিকে অবহেলা করেছেন। তিনি বলেছেন ইংরাজি বিদ্যা না জানলে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান জানা যাবে না। মেন মাতৃভাষা সংস্কৃতি জানতে হবে, প্রাচীন ভারতের আদর্শকে জানতে হলে, ঐতিহ্যকে জানতে হলে। তার সাথে তিনি কি বললেন, যে ইংরাজিকে যদি আমরা অবহেলা করি তাহলে কিন্তু হবে না আধুনিক কালে, তাই তিনি ইংরাজিরও কথা বলেছেন। এইবার যেটা আসবো, শিক্ষক, যে নিয়োগের জন্য আমাদের এই পরীক্ষা, শিক্ষক সম্পর্কেও কিন্তু বিবেকানন্দের একটা স্পষ্ট ধারণা তিনি দিয়েছেন, যে তিনি কোনোটাই ফর্মাল ভাবে কিন্তু বলেননি, কিন্তু তিনি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, সেগুলো থেকে ডিকোড করলে বোঝা যায়। তিনি বলেছেন শিক্ষক প্রথমত হবে উন্নত চরিত্রের অধিকারী। এইটা তো স্বাভাবিক, আমি শিক্ষক, আমার ক্যারেক্টার যদি ঠিক না থাকে, ক্যারেক্টার মানে শুধু কোনো একটা বিশেষ দিককে বোঝাচ্ছে তা নয়, সমস্ত দিকে। আমি দিনের বেলায় খুব জ্ঞান দিচ্ছি, সন্ধ্যেবেলায় কারণ সুদাকে আমি ভূমিকম্প হচ্ছে আমার শরীরে, সোজা হয়ে দাঁড়াতে পারছি না, তো আমার জ্ঞান শুনবে কেন শিক্ষার্থীরা? খুব স্বাভাবিক। যে কোনো টিচার হোক, তার সমস্ত দিকে তার নৈতিক চরিত্র হবে উন্নত মানের। সে প্রাচীন ভারতীয় আদর্শের মুনি ঋষিদের মতন বলতে পারে, তার স্ট্রং একটা চরিত্র হবে, বলিষ্ঠ তার ব্যক্তিত্ব হবে, এটা বলেছেন। বলছে শিক্ষক হবেন আগুন। সে আগুন মানে এখানে আগুন কি? আগুন বলেছেন আগুন সবকিছুকে কি করে? পবিত্র করে। সোনাকে পুড়িয়ে আগুন
আরও সেটাকে খাঁটি সোনা করে দেয়। শিক্ষকের মধ্যে সে আগুন কাজ করবে যা শিক্ষার্থীকে খাঁটি করে তুলবে, শিক্ষার্থীকে খাঁটি করবে আগুন পুড়িয়ে। এই আগুন কিন্তু সেই আগুন নয়, রান্না করার আগুন নয়, এই আগুন হচ্ছে জ্ঞানের আগুন। তিনি শিক্ষার্থীকে সেই জ্ঞান নামক আগুনে আরো খাঁটি করে তুলবেন, এইটার কথা কিন্তু তোমার যে বলেছে। এইবার যেটা আসছে, এরপরে যেটা আসছে ডিসিপ্লিন, শৃঙ্খলা। শৃঙ্খলার উপর তিনি কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি শৃঙ্খলার ক্ষেত্রে যেটা বলেছেন, একদম 3টে কথা এখানে বলবো। প্রথম তিনি বলেছেন স্বাধীনতা। তিনি শিক্ষার্থীদের অবাধ স্বাধীনতা দানের কথা বলেছেন, কিন্তু স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। তিনি বলেছেন জোর করে শিক্ষার্থীদের ট্রেনিং করলে, শৃঙ্খলিত করলে তাদের দিয়ে কিছু করা যাবে না। তিনি আর স্বাধীনতাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আর একটা কথা বলেছেন তিনি, আত্মপ্রকাশ। শিক্ষার্থীদের আত্মপ্রকাশের সুযোগ দিতে হবে। স্বাধীনতা আর আত্মপ্রকাশ, এই দুটো মিলেই আমাদের কি হবে, শৃঙ্খলা গড়ে উঠবে। মুক্ত শৃঙ্খলা, আত্মশৃঙ্খলা চাইবে না, অবাধ স্বাধীনতা এবং আত্মশৃঙ্খলাকে তিনি বিশেষভাবে কিন্তু গুরুত্ব দিয়েছেন। এইবার রিলেশন, সম্পর্ক, কার সাথে কার, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কটা কেমন হবে? বিবেকানন্দের মতে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক হবে প্রাচীন ভারতীয় আদর্শ। তিনি কিন্তু আমাদের সেই প্রাচীন ভারতীয় গুরুকুলের শিক্ষাটাকে খুব রেসপেক্ট করেছেন, যে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে একটা মধুর আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠবে। শিক্ষক হবেন কি ত্যাগী, ত্যাগের প্রতীক হবেন শিক্ষক। এই জন্য তো গেরুয়া বসন করতে বলা হয়েছে, ত্যাগের প্রতীক। তিনি বলছেন শিক্ষক অবশ্যই হবেন ত্যাগী, প্রাচীন ভারতে আদর্শ থাকবে এবং পিতা পুত্রের ন্যায় মধুর একটা সম্পর্ক শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে গড়ে উঠবে। এরপরে যেটা আসছে নারী শিক্ষা। বিবেকানন্দ কিন্তু নারী শিক্ষার চরমভাবে সমর্থন করেছেন এবং তার প্রসারে সচেষ্ট হয়েছেন। তিনি কি বলেছেন নারী শিক্ষা সম্পর্কে? তিনি বলেছেন একটা পাখির দুটো ডানা থাকে, একটা ডানা যদি অকেজো হয়ে যায় সেই পাখি উঠতে পারে না। ঠিক সমাজের দুটো ডানা কি কি, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী। এই যে দুটো ডানা রয়েছে, কোনো একটাকে, এই একটা ডানাকে বাদ দিয়ে সমাজে উঠতে পারবে না, এগিয়ে যেতে পারবে না। তাই তিনি নারী শিক্ষার প্রচার এবং প্রসার চেয়েছেন, যত বেশি সম্ভব নারী শিক্ষার কথা বলেছেন এবং তাদের জন্য নারী মঠ, আলাদা করে মঠ স্থাপনের কথা বলেছেন। তাদের শিক্ষাদানের জন্য ব্রহ্মবাদিনীদের কথা তিনি কিন্তু বলেছেন, ব্রহ্মচারিণী, তারা কি করবে, এই ব্রহ্মচারিণীরা নারীদের শিক্ষার বিষয়ে কি করবে, তোমার পরিচালনা করবে। এই জন্য তিনি ব্রহ্মচারিণীদের কথাও বলেছেন। কিন্তু নারী শিক্ষার জন্য আলাদা মঠ এবং মিশন বা বিদ্যালয় স্থাপনের কথা বলেছেন। ব্রহ্মচারিণীরা নারীদের শিক্ষা দেবে সেটা বলেছেন। নেক্সট হচ্ছে বিবেকানন্দের মতে আমরা দেখব ধর্ম শিক্ষা। বিবেকানন্দ ধর্ম শিক্ষার পক্ষে ছিলেন। ধর্ম শিক্ষা মানে হিন্দু মুসলিম শিখ জন্য এই আলাদা আলাদা করে ধর্মের কথা শুধু বলেছেন তা নয়, সব ধর্মের ভালো দিকগুলো শেখাতে চেয়েছেন। আমাদের যেমন পুরাণ বেদ উপনিষদ প্রাচীন ভারতে শেখাবে, তার সাথে অন্যান্য ধর্মের ভালো কথাগুলো শিখুক, জানুক ছেলেমেয়েরা, তাহলে ধর্মীয় কুপমণ্ডকতা দূর হবে। কুয়োর ব্যাং হয়ে গেলে থাকবে আমারটাই সেরা, এই ধারণাটাই তো যত গন্ডগোলের মূল। অন্যকে না জেনে আমি ধারণা করছি আমি সেরা, এই অন্যের সাথে কম্পেয়ার করার সুযোগই পাইনি, বাহ্যিক কম্পেয়ার করেছি, ভেতরে আমরা ঢুকিনি। তার ফল আমরা হাতে হাতে টের পাচ্ছি। আমাদের সারা বিশ্বব্যাপী একটা অসহিষ্ণুতা বাড়ছে, ভারতবর্ষে তো বটেই। ফলে তিনি প্রকৃত ধর্মশিক্ষার পক্ষে কিন্তু বারবার কথা বলেছেন। এইবার যেটা তিনি বলেছেন গণশিক্ষা, মাস এডুকেশনকেও কিন্তু বিবেকানন্দ বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে শিক্ষাকে কিছু মানুষের মধ্যে কুক্ষিগত করে রাখলে চলবে না, জনশিক্ষা বা গণশিক্ষার বিস্তার করবে। শিক্ষার সমস্ত তিনি বলেছেন দোকানদার মুচিবাদর থেকে শুরু করে সবাই শিখবে, সবাইকে জ্ঞানের কথা বলেছেন, সবাইকে শিক্ষাদানের ওপর তিনি কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আমরা এখানটা শুধু একটুখানি জেনে রাখবো, কারিগরি শিক্ষা। এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার বিবেকানন্দের। বিবেকানন্দ কারিগরি শিক্ষার কথা বলেছে, স্বনির্ভর না হলে তার তত্ত্ব দিয়ে চলবে না। তিনি এই জন্য বেশি বেশি করে হাতে কলমে শিক্ষা, কারিগরি শিক্ষার উপরে কিন্তু গুরুত্ব দিয়েছেন। লাস্ট আর একটা বিষয় একটুখানি বলে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে তার প্রয়োগ। এই শিক্ষা তত্ত্বের তিনি প্রয়োগ দেখিয়েছেন কোথায় আমরা সবাই জানি, যেটা 1897 সালের 1 মে তৈরি হয়েছে। এটা কিন্তু ডেটটা একটু মনে রাখবে। 1897 1 মে কি তৈরি হয়েছে? রামকৃষ্ণ মিশন। তার গুরুদেব যাকে তিনি মানতেন তার নামে তিনি তৈরি করলেন রামকৃষ্ণ মঠ ও মিশন, যার শাখা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে, পশ্চিমবঙ্গে তো বটেই।
বহু জায়গায় রয়েছে, তার ফল কিন্তু আমরা আজও ভোগ করি। সেখানকার মহারাজরা এখনও সেই গেরুয়া আবাসন পরে, গেরুয়া আবাসনটা এখানে ত্যাগের প্রতীক হিসেবে পড়ে। আমি ফার্স্ট ইয়ার পার্ট 1, আমাদের সঙ্গে 2 বছর পরে পার্ট 1 হতো, পরীক্ষা পড়েছিল রহরা রামকৃষ্ণ মিশনে ব্যারাকপুরে পড়তাম, তখন গেছি সেখানে ঘুরে টুরে দেখেছি, খুব ভালো লেগেছে। আমার পড়ার সৌভাগ্য হয়নি রামকৃষ্ণ মিশনে, কিন্তু সেখানকার যে পরিবেশ এবং প্রত্যেকবার যখন আমরা দেখি পশ্চিমবঙ্গের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট আসে, রামকৃষ্ণ মিশনের কিছু কৃতি ছাত্রছাত্রীরা কিন্তু থাকবেই। অর্থাৎ সেই যে বীজটা তিনি পুঁতে রেখে গেছেন 1897-এ, তার ফল কিন্তু আমরা এখন পাচ্ছি। ভবিষ্যতে আরও সুদূর প্রসারে বেশি আশা রাখছি। তাহলে তিনি শুধু তত্ত্ব বলে চলে যায়নি, সেটাকে কি করে প্রয়োগ করতে হবে সেটাকে দেখিয়ে গেছেন। এই হলো বিবেকানন্দের শিক্ষাচিন্তা। খুব সংক্ষেপের মধ্যে বলতে গেলাম, কারণ বিবেকানন্দকে জানতে গেলে একটা ক্লাস কেন, বললাম যে 1000টা 50টা পিএইচডি কুরবান হয়ে যাবে, তো বিবেকানন্দের জানা শেষ হবে না। সংক্ষিপ্ত করে জানার চেষ্টা করলাম। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবে, আর কোথাও কোনো তথ্যগত ভুল ত্রুটি আমার থাকতেই পারে, অবশ্যই সেটা ধরিয়ে দিলে আমি খুশি হব। ধন্যবাদ।